হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা গেলে তোমরা একটু কমেন্ট করো, না হলে বুঝতে পারবো না যে কে কে জয়েন করছো। হ্যালো, তোমরা একটু কমেন্ট করো আপু। ওকে, ঠিক আছে। আচ্ছা, লেখা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? দেখো তো লেখা দেখা যাচ্ছে কিনা। একজন জয়েন হয়েছে আমি দেখতে পাচ্ছি, শুধু সাদিয়া আফরিন। বাকি দুইজন নাই। আচ্ছা, তোমরা হচ্ছে এখানে হলো একটু কমেন্টের মাধ্যমে একটু জানাবা, হ্যাঁ? কমেন্টের মাধ্যমে একটু জানাই দিবা যে আমি যে এগুলা বলবো এখানে, যেহেতু তোমাদের কথা আমি শুনতে পাবো না, সেহেতু তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারবো। ঠিক আছে? লেখা কি ঝাপসা দেখা যাচ্ছে? আমি তো ফোকাস করলাম ঠিক মতোই। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে শুরু করি। হ্যাঁ, আজকে হচ্ছে আমরা পড়বো হচ্ছে গ্লুকোজ। হ্যাঁ, আমি তোমাদের হচ্ছে পিডিএফটাও রেডি করেছি, তো সেখান থেকে আমি একটু ওভারভিউ হিসেবে এখানে পয়েন্ট আউট করেছি, যেন তোমাদের জন্য আরেকটু সুবিধা হয়। আমার মনে হচ্ছিল যে এভাবে তোমাদেরকে একটু হাতে কলমে পড়ায় দিলে আর একটু ইজি হবে। আচ্ছা, ঠিক আছে, ওরা দুজন আস্তে আস্তে জয়েন করুক, আমরা শুরু করি। আচ্ছা, আজকে হচ্ছে আমরা পড়বো গ্লুকোজ। লাস্ট ক্লাসে সম্ভবত ডায়েটারি ফাইবার নিয়ে আমরা পড়েছিলাম, আজকে শুরু করব হচ্ছে গ্লুকোজ নিয়ে। তো বিগত যেই বছরের প্রশ্নগুলা তোমরা যদি পারো তাহলে একটু কালেক্ট করে নিও, হ্যাঁ? যে তোমাদের সিনিয়র আপুরা যারা আছে, এবার যারা ফার্স্ট ইয়ারে ফাইনাল পরীক্ষা দিচ্ছে, ওদের থেকে হচ্ছে তোমরা দেখো কালেক্ট করতে পারো কিনা। আর আমি যদি পারি তাহলে আমি তোমাদেরকে ঠিক আছে ফাতেমা। ওকে, ওকে, ঠিক আছে। আমি যদি পাই তাহলে আমি তোমাদেরকে কোয়েশ্চেনগুলো দিয়ে দিব, যে কি কি কোয়েশ্চেন বিগত বছরে এসেছিল। তো ওই কোয়েশ্চেনগুলো দিলে হবে কি, তোমরা আর একটু ধারণা করতে পারবা যে কি ধরনের প্রশ্ন আসবে বা কত মার্কের প্রশ্ন থাকবে। তো আমি হচ্ছে আজকে যেটা টপিক নিয়েছি সেটা হচ্ছে গ্লুকোজ। আজকে টোটাল লেকচারটাই হবে গ্লুকোজের উপরে, কারণ গ্লুকোজ খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই বিষয়ে সম্পর্কে যদি তুমি ক্লিয়ার ধারণা রাখো তাহলে অনেক কিছুই তুমি বুঝতে পারবা যখন তুমি সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে মেটাবলিজম বায়োকেমিস্ট্রি পড়বা, সেই সময় গিয়েও তোমার এটা খুব কাজে লাগবে। তো আচ্ছা, ঠিক আছে, চলো শুরু করি। প্রথমে হচ্ছে আমরা জানি যে গ্লুকোজ হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি, মোনোস্যাকারাইড। গ্লুকোজ হচ্ছে ওয়ান কাইন্ড অফ মোনোস্যাকারাইড এবং এটা হচ্ছে এক ধরনের সিম্পল সুগার। আর আর এটার মেইন ফাংশন হচ্ছে সেন্ট্রাল রোল ইন মেটাবলিজম অ্যান্ড এনার্জি প্রোডাকশন। এটা এনার্জি প্রোডাকশনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই এনার্জি প্রোডাকশনের জন্য কিন্তু সে এটিপি ফরমেট করে, এটিপি ফর্ম করে। এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপির পূর্ণ রূপ হচ্ছে কি,
অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তোমরা চেষ্টা করবা, আমি যেই পয়েন্টগুলো হচ্ছে এখানে রেখেছি হাইলাইটেড যেই বিষয়গুলো সেখানে এগুলাই কিন্তু আমি রেখেছি, তোমরা একটু নোট ডাউন করার চেষ্টা করবা, তাহলে পড়ার সাথে লিখলে আর একটু জিনিসটা তোমাদের তাড়াতাড়ি ব্রেনে ক্যাচ করবে। তাহলে এটিপির ফরম্যাট হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা একটু লিখে নাও, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটা হচ্ছে আমাদের বডিতে যে আমরা এনার্জি পাই সেই এনার্জির মানে শর্ট ফর্ম যেটা এটিপি বলে থাকি। এই এটিপি কিন্তু আমরা এই গ্লুকোজের থেকেই আমরা পাই। তারপরে আসো এখন যেটা আছে এখানে আমি গ্লুকোজের স্ট্রাকচারটা লিখেছি। দেখো তোমাদের যেদিন আমি কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন যেদিন পড়িয়েছিলাম সেদিন কিন্তু বলেছিলাম যে তোমরা যদি এভাবে ইজি করে যদি নিয়ে লেখো, মানে কি বলে এটাকে সাইকেল আকারে যদি লেখো তাহলে স্ট্রাকচারটা মনে রাখতে সহজ হয়। আর লিনিয়ার স্কেলেও যদি শিখতে চাও তাহলে সেটাও শিখতে পারো। তো আমার কাছে এটা ইজি মনে হয়, যদি কারোর কাছে ওই সোজাসুজি করে যেটা লেখা আছে ওইটা যদি ইজি মনে হয় তাহলে তোমরা ওইটা দেখতে পারো। তো এখানে দেখো 1 2 3 4 5 6, এটা এখানে 6টা কার্বন আছে। ও আচ্ছা, এখন দেখো যে এখানে গ্লুকোজের তোমার কি বলে সংকেত যেটা সেটা হলো তোমার C6H12O6, মানে 6টা কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে 12টা এবং অক্সিজেনও থাকবে 6টা। তো এখানে আমি স্ট্রাকচারের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 6, এখানে 6 নাম্বার কার্বনটা কিন্তু উপরের দিকে আছে, আর 1 নাম্বার কার্বন এই যে 3 আর হচ্ছে 5, 3 আর 5-এ দেখো হাইড্রোজেন কিন্তু নিচের দিকে আছে। বাকি সবগুলা কার্বনের সাথে দেখো 1 2 4 তারপরে 6 এগুলোর সাথে হাইড্রোজেন হচ্ছে নিচের দিকে থাকে, মানে সাথে যুক্ত থাকে। শুধুমাত্র 3 আর 5-এর সাথে হাইড্রোজেন হলো নিচের দিকে থাকে। তো এটা হচ্ছে গেল গ্লুকোজের স্ট্রাকচার। এরপরে আসি বায়োলজিক্যাল রোল অফ গ্লুকোজ। হ্যাঁ, গ্লুকোজের কি কি বায়োলজিক্যাল রোল আছে? তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে প্রাইমারি এনার্জি সোর্স, মানে আমাদের এই গ্লুকোজ হচ্ছে একদম প্রাইমারি লেভেলে এনার্জির একটা সোর্স হিসেবে কাজ করবে। তারপরে হচ্ছে এটা স্টোরেজ হিসেবে থাকবে। আমরা সেই একদম প্রথম 2-3টা ক্লাসেই কিন্তু আমরা মোটামুটি এগুলো সম্পর্কে কিন্তু আমাদের আইডিয়া হয়ে গেছিল। আমি কিন্তু গল্প আকারে এরকম করে কিন্তু অনেক কথা কিন্তু তোমাদেরকে বলেছিলাম। তো সেই কথা যদি মনে থাকে তাহলে আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এইটার উপরে আলাদা করে লেকচার দিয়ে দিব, এটাও দিব, আবার যে পিডিএফটা রেডি করেছি সেটাও দিয়ে দিব, সমস্যা নাই। ঠিক আছে, তারপরেও তোমরা নোট ডাউন করে রাখো, তাহলে আর একটু ইজি হবে, পড়াগুলো বুঝতে সহজ হবে। ঠিক আছে, আচ্ছা। তো যেটা বলছিলাম যে আমাদের এই গ্লুকোজ কিন্তু আমাদের বডিতে স্টোর হয়ে থাকে। তো এটা মেইনলি যখন আমরা না খেয়ে থাকি বা অনেক সময় রোজা রাখি যখন, তখন কিন্তু এই গ্লুকোজ থেকে আমরা এনার্জি পেয়ে থাকি। তো এই গ্লুকোজটা স্টোরেজ ফরম্যাটে থাকবে। তারপরে হচ্ছে প্রিকারসর ফর বায়োসিনথেসিস, যেমন হচ্ছে এটা বায়োসিনথেসিসের জন্য প্রিকারসর হিসেবে কাজ করবে। তো কোন কোন ফাংশনের জন্য কাজ করতে পারে, যেমন সেলুলোজ, তারপরে গ্লাইকোজেন, স্টার্চ, এইগুলোর ক্ষেত্রেও আমাদের গ্লুকোজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন আসো ফাংশন অফ গ্লুকোজ, যেটা তোমার পরীক্ষায়ও আসে, খুব গুরুত্বপূর্ণ ফাংশন অফ গ্লুকোজ। এটা কি? যেমন প্রথম যেটা সেটা হচ্ছে এনার্জি সোর্স। বারবার বলতেছি গ্লুকোজ মানেই কিন্তু এনার্জির একদম মেইন সোর্স, মেজর সোর্স হচ্ছে গ্লুকোজ, যেটা একদম প্রাইমারি ফুয়েল হিসেবে কাজ করবে। একদম আমাদের ফুয়েল তো বুঝো যে একদম জ্বালানি, আমাদের শক্তির যে উৎস, সেই শক্তিটাই কিন্তু আমরা এই গ্লুকোজ থেকে পেয়ে থাকি। তারপরে হচ্ছে এনার্জি ফর স্পেসিফিক অর্গান, মানে একদম নির্দিষ্ট অর্গানের জন্য তোমার এনার্জি প্রদান করবে। যেমন তোমার ব্রেইন ফাংশনের জন্য কিন্তু গ্লুকোজ খুবই গুরুত্বপূর্ণ। তোমার ব্রেইনে যদি গ্লুকোজের সাপ্লাই ভালো মতো না পাই তাহলে কিন্তু আমাদের ব্রেন ভালো মতো ফাংশন করবে না। তারপরে হচ্ছে আমরা ঠিক মতো চিন্তা করতে পারবো না, কোনো ব্রেন স্টর্ম করতে পারবো না। আমাদের ব্রেন স্টর্ম করতে বা ব্রেন খাটিয়ে কোনো কাজ করার জন্য কিন্তু গ্লুকোজ এনার্জি সাপ্লাই দেয়। তারপরে আসো স্টোরেজ মলিকিউল। এটা আমাদের তো অলরেডি একই কথা দেখো বারবার ঘুরে ফিরে আসতেছে যে গ্লুকোজ স্টোরেজ মলিকিউল হিসেবে থাকবে। যেমন তোমার গ্লাইকোজেন ফরমেশন করবে, গ্লাইকোজেন গ্লুকোজ থেকে গ্লাইকোজেন ফরমেট করবে, তারপরে তোমার ফ্যাট আকারে স্টোর হয়ে থাকবে, গ্লুকোজ থেকেই আবার ফ্যাট হয়ে স্টোর হয়ে থাকবে আমাদের বডিতে।
তো তাহলে স্টোরেজের মধ্যে এটা গ্লাইকোজেন হিসেবে থাকবে, আবার হচ্ছে ফ্যাট আকারে থাকবে। তারপরে 3 নাম্বার পয়েন্ট হচ্ছে বিল্ডিং ব্লক ফর বায়োসিনথেসিস। এটা হচ্ছে তোমার আমাদের বডিতে বায়োসিনথেসিসের জন্য তোমার বিল্ডিং ব্লক হিসেবে কাজ করবে। যেমন আমাদের স্ট্রাকচারাল অনেক ইউনিট আছে, সেইগুলোর জন্য ভালোভাবে ফাংশন করার জন্য এই গ্লুকোজ কাজ করবে। যেমন নিউক্লিওটাইডের গঠন, নিউক্লিওটাইড আছে, তারপরে গ্লাইকোলিপিড আছে, গ্লাইকোপ্রোটিন আছে, এগুলার বায়োসিনথেসিসের জন্য তোমার গ্লুকোজ প্রয়োজন হবে। তো এছাড়াও যদি আমরা বলি যে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন, এটার আবার কাজ কি? এটা হচ্ছে আমাদের সেল মেমব্রেনের জন্য কাজ করবে এবং সিগন্যালিং এর জন্য কাজ করবে। যে ব্রেন সিগন্যাল করছে, বা আমাদের ধরো কোথাও মশা যদি কামড়ায়, তাহলে আমরা কিন্তু টের পাচ্ছি যে কোথায় মশায় কামড় দিচ্ছে। তো এই যে এক একটা সিগন্যাল আমরা পাচ্ছি, যে সেন্সর কাজ করছে। তো সেক্ষেত্রে কিন্তু গ্লুকোজটা কিন্তু ইনডিরেক্টলি কাজ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারপরে হচ্ছে তোমার নিউক্লিওটাইড, এটা নিউক্লিক অ্যাসিডের সাথে গুরুত্বপূর্ণ, এটার সাথে রিলেটেড আছে। এরপরে 4 নাম্বার হচ্ছে তোমার মেইনটেনেন্স অফ ব্লাড সুগার লেভেল। এই যে ব্লাড সুগার লেভেলের তোমার ওইটাকে মেইনটেইন করবে। মানে ধরো আমাদের বডিতে তো অনেক সময় ব্লাড সুগার লেভেল হয়, আপস ডাউন হয়, অনেক সময় বেড়ে যায়, অনেক সময় কমে যায়। তারপরে আবার যাদের ডায়াবেটিস থাকে তাদের কিন্তু ব্লাড সুগার লেভেলটা বেড়ে যায়। কেন বেড়ে যায় জানো? তাদের হচ্ছে দেখা যায় যে তোমার হয় ইনসুলিনের অভাবে তাদের কি বলে ইনসুলিন ফাংশন ভালোভাবে করে না, এই জন্য তাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে যায়। তারপরে হচ্ছে তোমার আচ্ছা, বায়োসিনথেসিস হচ্ছে তোমার সংশ্লেষণ বা প্রোডাকশন বলতে পারো। হ্যাঁ, যে এটা নিউক্লিওটাইড, গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনের প্রোডাকশনের জন্য কাজ করে। ঠিক আছে, আচ্ছা। তো তারপরে হচ্ছে তোমার ব্লাড সুগার লেভেলটা কিভাবে নিয়ন্ত্রণ করে? যেমন ধরো আমাদের বডিতে ইনসুলিন হচ্ছে গ্লুকোজ লেভেলটাকে হচ্ছে কমায় ফেলবে। হ্যাঁ, ইনসুলিন হচ্ছে গ্লুকোজ লেভেলটা কমাবে। আর গ্লুকাগন আছে আমাদের বডিতে, সেই গ্লুকাগন এটাও হচ্ছে আমাদের বডিতে গ্লুকোজ লেভেলটা বাড়িয়ে দিবে। আচ্ছা, বায়োসিনথেসিস মিন্স হচ্ছে তোমার প্রোডাকশন বলতে পারো। হ্যাঁ, কোনো কিছু তৈরি হওয়া, উৎপন্ন হওয়া। এই যে আমাদের বডিতে নিউক্লিওটাইড, তারপরে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড, এগুলোর প্রোডাকশনের জন্যও তোমার গ্লুকোজ ফাংশন করে থাকে। এখন ঠিক আছে? আচ্ছা, বুঝতে না পারলে আবার আমাকে মেসেজ করো, আর বুঝতে পারলে আমাকে একটু জানাও। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে যেটা মেইনটেনেন্স অফ ব্লাড সুগার লেভেল, যেটা বলছিলাম যে আমাদের বডিতে ব্লাড সুগার লেভেলটা নিয়ন্ত্রণ করে থাকে। কে কে নিয়ন্ত্রণ করে? ইনসুলিন এবং গ্লুকাগন। ইনসুলিন হচ্ছে গ্লুকোজ লেভেলটাকে হচ্ছে তোমার কি করবে? কমায় ফেলবে। আর গ্লুকাগন হচ্ছে গ্লুকোজ লেভেলটাকে বাড়ায় দিবে। তো যাদের হচ্ছে যে ডায়াবেটিস হয়, তাদের কিন্তু দেখা যায় ইনসুলিনটা ভালোভাবে ফাংশন করে না, তো ওই কারণে কিন্তু গ্লুকোজ লেভেলটা বেড়ে যায়। আবার উল্টা কাজ হয় যে গ্লুকাগন হচ্ছে ভালোভাবে কাজ করতে পারে না, ওই সময় দেখা যায় যে গ্লুকোজ লেভেলটা কমে যাচ্ছে। হ্যাঁ, তো এই দুইটা কিন্তু তোমার একেবারে অপোজিট ফাংশন করবে। ইনসুলিন এবং গ্লুকাগন দুইটা হরমোন কিন্তু অপোজিট ভাবে কাজ করবে। যেটা বলছিলাম যে ইনসুলিন এবং গ্লুকাগন দুইটা হচ্ছে অপোজিট ভাবে কাজ করবে। ইনসুলিনের জন্য গ্লুকোজ লেভেল কমে যাবে, আর গ্লুকাগনের জন্য গ্লুকোজ লেভেল হচ্ছে বেড়ে যাবে। তারপরে 5 নাম্বার পয়েন্টে দেখো, রোল ইন মেটাবলিজম। তার মানে গ্লুকোজ হচ্ছে আমাদের মেটাবলিজম প্রসেস। মেটাবলিজমের আচ্ছা, মেটাবলিজমের বাংলা হচ্ছে তোমার বিপাক। যেমন আমাদের বডিতে যে
আচ্ছা আমি ভেঙে যদি বলতে যাই তাহলে ধরো আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবার কিন্তু আমাদের মুখে যাবার পরে ওটা ব্রেকডাউন হচ্ছে, ছোট ছোট খাদ্য কণাতে পরিণত হচ্ছে, তারপরে কিন্তু তোমার বিভিন্ন ধরনের যে লালার সাহায্যে এনজাইম, হরমোন, এই সব কিছু কিন্তু আমাদের বডির ইন্টারনালি কিন্তু ফাংশন করতেছে। তো তখন তাদের সম্মিলিত প্রসেসে কিন্তু খাবারগুলা কি হচ্ছে, আমাদের বডিতে ডাইজেস্ট হচ্ছে, বা খাদ্যগুলা কিন্তু ব্রেকডাউন হয়ে দেখা যাচ্ছে যে তোমার কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলা ভেঙে তোমার এই কি বলে কার্বোহাইড্রেট জাতীয় খাবার, তারপরে প্রোটিন, ফ্যাট, এই সবগুলো খাবার কিন্তু মানে ভেঙে একেবারে তোমার একদম স্মল ইউনিটে পরিণত হচ্ছে। যেমন প্রোটিনকে যদি ব্রেকডাউন করা হয় তাহলে তোমার অ্যামাইনো অ্যাসিড হবে, আবার ফ্যাট জাতীয় খাবারকে যদি ব্রেকডাউন করো তাহলে ফ্যাটি অ্যাসিড হবে। হ্যাঁ, তো তারপরে আবার যদি গ্লুকোজকে ব্রেকডাউন করো, সরি কার্বোহাইড্রেটকে যদি ব্রেকডাউন করো তাহলে দেখা যাবে যে ও গ্লুকোজে পরিণত হবে। তো এরকম একেবারে ছোট ছোট ইউনিটে পরিণত হওয়ার যে প্রসেস সেটাই কিন্তু তোমার মেটাবলিজম। তার মানে এই গ্লুকোজও হচ্ছে তোমার এই মেটাবলিজম প্রসেসের জন্য গুরুত্বপূর্ণ কাজ করতেছে। যেমন এটা দুইটা সিস্টেমে হচ্ছে কাজ করে, মেটাবলিজমে দুইটা পার্ট আছে, একটা পদ্ধতি হচ্ছে অ্যানারোবিক সিস্টেম আর আরেকটা পদ্ধতি হচ্ছে অ্যারোবিক সিস্টেম। অ্যানারোবিক সিস্টেম হচ্ছে তোমার যেটা অক্সিজেনের অনুপস্থিতিতে যে বিপাক প্রক্রিয়াটা সংঘটিত হয়, মানে অ্যাবসেন্স অফ অক্সিজেন যেই সিস্টেমের মধ্যে থাকে সেটাই হচ্ছে অ্যানারোবিক, আর প্রেজেন্ট অফ অক্সিজেন সেটা হচ্ছে তোমার অ্যারোবিক সিস্টেম। তাহলে মেটাবলিজম দুই পদ্ধতিতে হচ্ছে, একটা অ্যানারোবিক আর একটা অ্যারোবিক, দুইটা সিস্টেমেই কিন্তু এই গ্লুকোজ গুরুত্বপূর্ণ কাজ করে। তারপরে হচ্ছে এর পরেরগুলো তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু তোমরা চেষ্টা করবা, আমি প্রত্যেকটা পয়েন্টের কিন্তু সাব পয়েন্ট করে দিয়েছি, যে মানে একদম ভিতরের থেকে যেই বিষয়গুলো আছে সেগুলোও আমি এখানে শর্ট করে করে রেখেছি। তোমরা হচ্ছে করবা কি একদম মেজর যে পয়েন্টগুলো আছে, যেমন বড় বড় করে যেগুলো হাইলাইট করে দিচ্ছি, এই জিনিসগুলো হচ্ছে তোমরা ভালোভাবে মনে রাখবা, আর ভিতরের কথাগুলো তোমরা নিজের মতো সাজিয়েই লিখে দিতে পারবা। হ্যাঁ, যে এখানে হচ্ছে আছে যেমন এনার্জি সোর্স, তারপরে স্টোরেজ মলিকিউল, তারপরে বিল্ডিং ব্লক ফর বায়োসিনথেসিস, তারপরে মেইনটেনেন্স অফ ব্লাড সুগার লেভেল, এরপরে রোল ইন মেটাবলিজম, তারপরে প্রোডাকশন অফ NADPH এবং অ্যান্টিঅক্সিডেন্ট ডিফেন্স, তারপরে হচ্ছে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, গ্লুটাথিয়ন, সেলুলার কমিউনিকেশন, এই জিনিসগুলো হচ্ছে ফুয়েল, যে তারপরে 9 নাম্বার হচ্ছে ফুয়েল ডিউরিং ফাস্টিং অর স্টারভেশন। এই মেইন পয়েন্টগুলো তোমরা হচ্ছে মনে রাখার চেষ্টা করবা, আর ভিতরের কথাগুলো তোমরা নিজেরাই লিখতে পারবা। আচ্ছা, তারপরে হচ্ছে এটা প্রোডাকশন অফ NADPH অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট ডিফেন্স। যেমন আমাদের বডিতে যদি তোমার হচ্ছে কোনো খারাপ জিনিস আমাদের বডিতে যদি অ্যাটাক করে, সেটা ভাইরাস বা ব্যাকটেরিয়া যেটাই হোক না কেন, যদি কোনো জার্ম আমাদের বডিকে অ্যাটাক করে তখন কিন্তু সেটার সাথে ফাইট করার জন্য কিন্তু আমাদের বডিতে কিন্তু বিভিন্ন ধরনের উপাদান থাকে। সেটা এই যে খারাপ জিনিসগুলোর সাথে যে ফাইট করার প্রসেস, এটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার খাওয়ার ফলেই কিন্তু আমরা কিন্তু ভালো থাকতে পারি, বা বিভিন্ন রোগ থেকে কিন্তু আমরা মুক্ত থাকতে পারি। এই যে অ্যান্টিঅক্সিডেন্ট ডিফেন্স, এই যে ওদের সাথে খারাপ জিনিসের সাথে যে ফাইট করা, এটার জন্য যে তোমার যে একটা শক্তির দরকার হয়, বা তোমার অন্যান্য অর্গানের যে মেকানিজম ভালোভাবে হওয়ার জন্য কিন্তু গ্লুকোজ কাজ করবে। তারপরে আসো ফ্যাটি অ্যাসিড সিনথেসিস। যেমন এটা ফ্যাটি অ্যাসিড সিনথেসিস মানে ওই যে তোমার ফ্যাটি অ্যাসিডের প্রোডাকশনের জন্য এটা ইন্টারনালি কাজ করে, মেটাবলিজমের একদম ইনডেপথে গেলে তুমি বুঝতে পারবা। তো অত ডিপে আমরা এখন যাব না, আমরা জাস্ট খালি মনে রাখবো যে ফ্যাটি অ্যাসিডের সিনথেসিসের জন্য তোমার গ্লুকোজ থেকে আমরা ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করতে পারবো, যেটার এখানে একটা উদাহরণ হিসেবে দিয়েছি গ্লুটাথিয়ন। তারপরে হচ্ছে 8 নম্বরে আসো সেলুলার কমিউনিকেশন। যেমন সেলুলার কমিউনিকেশনের জন্য এই যে সিগন্যালিং, তারপরে ইমিউন রেসপন্স, সেল রিকগনিশন, এই সব ক্ষেত্রেও তোমার গ্লুকোজ কাজ করবে। এই একই কথায় যে 6 নাম্বার আর 8 নাম্বার পয়েন্ট অনেকটা সিমিলার আছে। তারপরে 9 হচ্ছে তোমার ফুয়েল ডিউরিং ফাস্টিং অর স্টারভেশন। যখন ওই যে এটা আমরা তো অলরেডি এই পয়েন্টটা তোমার এটার সাথে রিপিটেড হচ্ছে, যে স্টোরেজ
মলিকিউল যেটা, এটার সাথে এটা অনেকটা সিমিলারিটি আছে। যে আমরা যখন রোজা রাখছি, ফাস্টিং করছি, বা অনেকক্ষণ দীর্ঘ সময় আমরা না খেয়ে থাকছি, তখন আমাদের আমরা যে ফুয়েল বা আমাদের যে চলার যে শক্তিটা, সেটা কিন্তু আমরা এই গ্লুকোজের এই স্টোরেজ ফর্মেট থেকে আমরা কালেক্ট করতেছি। তো এই হচ্ছে তোমার গ্লুকোজের ফাংশন। এই গ্লুকোজের ফাংশন একদম ওভারভিউ যদি বলি, তাহলে এখানে যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলা ধরে ধরে তুমি যদি বর্ণনা করো, তাহলে এখানে একদম তুমি ফুল মার্কস পেয়ে যাবা। হ্যাঁ, যদি ধরো প্রশ্নটা যদি অনেক বড় থাকে, তাহলে তুমি ভিতরের কথাগুলাও তুমি বিস্তারিত আলোচনা করবা। আর ধরো যদি তোমার প্রশ্ন যদি 3 মার্কের ফাংশন সম্পর্কে লিখতে বলে, 3 মার্কের থাকে, তখন কিন্তু আমাদের এত কিছু বলার কোনো দরকার নাই। তখন মেজর মেজর যে বিষয়গুলো আছে, এই যে তোমার হাইলাইট করা, যে আমি যে দাগিয়ে দিয়েছি যেই জিনিসগুলা, এইগুলা হচ্ছে আমরা তখন জাস্ট ওইগুলা ধরে ধরে ওই পয়েন্টের আলোকে 2-1টা করে কথা আমরা লিখে ছেড়ে দিব। ঠিক আছে, একদম সব ক্ষেত্রেই যদি বিস্তারিত বলতে যাই, তখন কিন্তু আবার আমাদের অন্য প্রশ্ন কিন্তু মিস হয়ে যাবে, তখন অন্য প্রশ্ন আবার করতে পারবো না, সময় গ্যাপ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের ফাংশন অফ গ্লুকোজ হলো। এখন বলো যে ফাংশনটা তোমরা বুঝতে পেরেছো কিনা, একটু কমেন্ট করো। ও, এই যে গ্লুটাথিয়নের কাজ হচ্ছে ফ্যাটি অ্যাসিড সিনথেসিসের জন্য কাজ করে। ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, হ্যাঁ, ফ্যাটি অ্যাসিড প্রোডাকশনের জন্য গ্লুটাথিয়ন কাজ করে। ঠিক আছে, আর কোনো কিছু যদি না বুঝতে পারো তাহলে বলো, জানাও। মেসেজ তোমরা একটু কমেন্ট করো আপু। কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, তাহলে আমি নেক্সটে যাব। হ্যাঁ, তোমরা কমেন্ট করলে আমি তারপরের টপিকে যাব। ওকে, ঠিক আছে, আমি তাহলে অন্য টপিকে গেলাম। আচ্ছা, এরপরে আসো, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমার মেটাবলিজম অফ গ্লুকোজ। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু বুঝো। যে প্রথমে হচ্ছে আমাদের বডিতে মেটাবলিজম কিভাবে হচ্ছে, গ্লুকোজের মেটাবলিজম কেমন, কি কি প্রসেস হচ্ছে, গ্লুকোজের কি কি ফাংশন হচ্ছে। দেখো, প্রথমে হচ্ছে অ্যাবজর্পশন। ধরো আমরা ভাত খেলাম, ভাত খাবার পরে ওটা যে ব্রেকডাউন হলো, আমাদের ছোট ছোট খাদ্য কণাতে পরিণত হলো, তারপরে ওটা আমাদের পাকস্থলিতে গেল, পাকস্থলিতে যাবার পরে সেখান থেকে তোমার যেটা আমাদের বডির জন্য প্রয়োজন, সেখান থেকে কিন্তু অ্যাবজর্পশন হলো। তো অ্যাবজর্পশন হওয়ার পরে এটা বিভিন্ন ধরনের পাথওয়ের মধ্যে হচ্ছে ওকে, বিভিন্ন পাথওয়ের মধ্যে এটা বিভিন্নভাবে কাজ করবে। এই গ্লুকোজের বিভিন্ন ধরনের পাথওয়ে আছে। তো এই পাথওয়েগুলা আমি এখানে 5টা পাথওয়ে রেখেছি। এই 5টা পাথওয়ে হচ্ছে তোমার মেথড বা সিস্টেম বলতে পারো। হ্যাঁ, পাথওয়ে মিন্স মেথড অর সিস্টেম। আচ্ছা, তাহলে দেখো যে এখানে যে 5টার মধ্যে প্রথমে যেটা গ্লাইকোলাইসিস, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে 5টা পাথওয়ে আছে, এই 5টা পাথওয়ে খুবই ইম্পর্টেন্ট। তোমরা 5টা পাথওয়ের কি কি ধরনের কাজ হয় জাস্ট বেসিক কথাটা মনে রাখবা, যে গ্লাইকোলাইসিস কি। প্রথম যেটা গ্লাইকোলাইসিস কি, গ্লাইকোলাইসিস কি এটা যদি আমি বলি, তখন আমি জাস্ট সংজ্ঞাটা আমি কিভাবে বলবো, যে যখন গ্লুকোজ থেকে পাইরুভেট উৎপন্ন হবে। কি হবে, যখন গ্লুকোজ থেকে পাইরুভেট উৎপন্ন হবে এবং সাথে কি তৈরি হবে, এটিপি তৈরি হবে। এই যে গ্লুকোজ থেকে পাইরুভেট উৎপন্ন হয়ে যে এটিপি তৈরি হওয়ার যে পদ্ধতি, সেটাকেই হচ্ছে গ্লাইকোলাইসিস বলা হয়। তাহলে কি বললাম, গ্লুকোজ থেকে পাইরুভেট উৎপন্ন হয়ে যে এটিপি তৈরি করার যে পদ্ধতি, সেটাকেই বলা হচ্ছে গ্লাইকোলাইসিস। আমি একদম শর্টে লিখেছি যে গ্লুকোজ থেকে পাইরুভেট হলেই এটিপি।
এরপরে নেক্সটে আসো গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিসটা আবার কি, যেমন ধরো নন কার্বোহাইড্রেট থেকেও অনেক সময় গ্লুকোজ হয়ে থাকে, নন কার্বোহাইড্রেট থেকেও গ্লুকোজ হয়, যেমন তোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড হতেও তোমার আমরা গ্লুকোজ উৎপন্ন হয়ে থাকে। তারপরে তোমার ফ্যাট থেকেও অনেক সময় গ্লুকোজ উৎপন্ন হয়ে থাকে। তো এই সময়গুলো কখন, যেমন ধরো মানে অ্যাবনর্মাল কন্ডিশনে যখন চলে যায়, যেমন ধরো আমি অনেক সময় না খেয়ে আছি বা কিটো ডায়েট করতেছি যখন, তখন দেখা যাচ্ছে যে এরকম সিস্টেম হতে পারে যে নন কার্বোহাইড্রেট থেকে আমি তখন এনার্জি পাচ্ছি। যেমন কিটো ডায়েট করলে কি হয়, ওখানে কিন্তু খুবই কম পরিমাণে কার্বোহাইড্রেট খাওয়া হচ্ছে। তো কার্বোহাইড্রেট থেকে তো আমরা জানি যে কার্বোহাইড্রেট থেকেই তো গ্লুকোজ হচ্ছে, কিন্তু আমার বডিতে তো পর্যাপ্ত পরিমাণে এনার্জির জন্য তো কার্বোহাইড্রেট দরকার, মানে শক্তি দরকার। তো এই শক্তিটা আমি কোথা থেকে পাবো, যেহেতু আমি তো কার্বোহাইড্রেট কম খাচ্ছি, তাহলে আমি শক্তিটা কোথা থেকে পাবো, আমার তো চলতে হবে বা আমার সব কাজ করতে হবে। তখন হয় কি যে ওই যে প্রোটিনের পরিমাণটা বেশি খাচ্ছি, মাছ মাংসের পরিমাণটা বেশি খেয়ে ফেলতেছি, বা শাকসবজি বা ফ্যাট জাতীয় খাবারটা বেশি খাচ্ছি, ওই জায়গা থেকে তখন কনভার্ট হয়ে যায় গ্লুকোজে। ও কনভার্ট হতে বাধ্য হয়, হ্যাঁ, কনভার্ট হয়ে গিয়ে তখন গ্লুকোজ উৎপন্ন হয়। সেই গ্লুকোজটা হচ্ছে তাকে তোমার শক্তি দিবে। যদিও এই পদ্ধতিটা অনেক লেন্দি একটা প্রসেস, একটু সময় লাগে, যেটা সহজেই আমরা কার্বোহাইড্রেট থেকেই ইজিলি কিন্তু গ্লুকোজ পাচ্ছি, কিন্তু নন কার্বোহাইড্রেট থেকে যখন গ্লুকোজ পাবো তখন কিন্তু এটা ইজিলি পাবো না, এটা একটু সময় লাগবে। তো এটা হচ্ছে তোমার গ্লুকোনিওজেনেসিস মানে হচ্ছে তোমার নন কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে হচ্ছে গ্লুকোনিওজেনেসিস বলা হয়। তারপরে আসো গ্লাইকোজেনেসিসটা কি, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন। এই যে আমরা 100 বার মানে পড়ে আসতেছি যে গ্লুকোজ একটা সময় গিয়ে আমাদের বডিতে গ্লাইকোজেন রূপে স্টোর হয়ে থাকে। এই যে গ্লুকোজ থেকে যে গ্লাইকোজেন স্টোর হয়ে থাকছে, এই যে পদ্ধতিটাকেই বলা হচ্ছে গ্লাইকোজেনেসিস। এই কথাটা থাকলেই ভাববে যে সেটা প্রোডাকশন হচ্ছে, আর জেনোলাইসিস কথাটা যদি থাকে তাহলে ভাববে যে সেটা ভেঙে যাচ্ছে। হ্যাঁ, জেনেসিস মানে হচ্ছে তৈরি হওয়া, আর জেনোলাইসিস মানে হচ্ছে ভেঙে যাওয়া। আমি যদি এটা লিখে দিই তাহলে আর একটু ইজি হবে। জেনেসিস হচ্ছে তৈরি, আর জেনোলাইসিস হচ্ছে ভাঙা। মনে রাখার সুবিধার জন্য আর কি বললাম, তাহলে আরেকটু ইজি হবে। তো গ্লাইকোজেনেসিস যেটা, সেটা হচ্ছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপন্ন হওয়ার যে পদ্ধতি, সেটাকে গ্লাইকোজেনেসিস বলা হয়। আর গ্লাইকোজেনোলাইসিস যেটা, সেটা হচ্ছে গ্লাইকোজেন থেকে যদি গ্লুকোজ উৎপন্ন হয়, মানে গ্লাইকোজেন তোমার ভেঙে গ্লুকোজ উৎপন্ন হবে। এই যে যখন আমরা রোজা রাখছি, রোজা রাখার পরে ধরো আমি অতিরিক্ত খাবার খাচ্ছি, অতিরিক্ত খাবার খেলে আমাদের বডিতে তো ওই গ্লুকোজটা বডিতে স্টোর হয়ে আছে। কি আকারে স্টোর হয়ে আছে? গ্লাইকোজেন আকারে কিন্তু আমাদের বডিতে স্টোর হয়ে আছে। কিন্তু ধরো তারপরে আমি রোজা রাখা শুরু করছি, রোজা রাখার সময় আমি তো খাচ্ছি না, তো তখন কি হবে, আমার তো শক্তির দরকার, তখন হবে কি ওই যে গ্লাইকোজেন স্টোর আকারে আছে, সেই স্টোরেজ ফরম্যাট থেকে কিন্তু ও ভাঙা শুরু করবে, ভেঙে কিন্তু ও তখন গ্লুকোজে রূপান্তর হওয়া শুরু করবে। তার মানে গ্লাইকোজেন হচ্ছে ভেঙে গ্লুকোজে রূপান্তর হবে। এই পদ্ধতিটাই তাহলে গ্লাইকোজেনোলাইসিস, মানে গ্লাইকোজেন ভেঙে যদি গ্লুকোজ তৈরি হয় তাহলে সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। ঠিক আছে, এরপরে আসো পিপিপি, মানে হচ্ছে তোমার পেন্টোজ ফসফেট পাথওয়ে। এটা লিখে দিই আমি, হ্যাঁ, পেন্টোজ ফসফেট পাথওয়ে। এই যে তোমার ভাইবাতে কিন্তু জিজ্ঞেস করা হয় যে পিপি কি, এইখানে যে যতগুলা পাথওয়ে দিয়েছি সবগুলা পাথওয়ে কিন্তু ভাইবা কোয়েশ্চেন, এখানে লিখে রাখবা যে ভাইবার জন্য এগুলা জিজ্ঞেস করে থাকে, ভাইবা কোয়েশ্চেন। পেন্টোজ ফসফেট পাথওয়ে। আচ্ছা, তাহলে পেন্টোজ ফসফেট পাথওয়ে হচ্ছে কি, যে এটা হলো NADPH প্রোডাকশন, এই যে নিউক্লিওটাইড অ্যাডিনোসিন ডাইফসফেট, এটা উৎপাদনের জন্য কাজ করে থাকে। তারপরে রাইবোজ সুগার উৎপাদন করে থাকে। কি উৎপাদন করে? এই যে পেন্টোজ ফসফেট পাথওয়ের মাধ্যমে।
তাহলে আমরা যদি আরেকটু ওভারভিউ করি যে গ্লাইকোলাইসিসটা কি, গ্লাইকোলাইসিস হচ্ছে গ্লুকোজ থেকে পাইরুভেট হয়ে এটিপি তৈরি হবে। আর গ্লুকোনিওজেনেসিসটা কি, নন কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরি হবে। আর গ্লাইকোজেনেসিসটা কি, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন ফরমেট করবে। আর গ্লাইকোজেনোলাইসিসটা কি, গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে তৈরি হবে। আর পিপিটা কি, পিপিপি হচ্ছে পেন্টোজ ফসফেট পাথওয়ে, যেটা সেটা হচ্ছে NADPH উৎপন্ন করবে এবং রাইবোজ সুগার তৈরি করবে। আচ্ছা, তারপরে আসো 3 নম্বরে, যেটা মেটাবলিজমের মধ্যে আরেকটা হচ্ছে রেগুলেশন। তাহলে আমরা কিন্তু মেটাবলিজমের 3টা ধাপ আর কি পড়তেছি। একটা হচ্ছে অ্যাবজর্পশন, তারপরে 2 নম্বরে হচ্ছে পড়লাম পাথওয়ে, 3 নম্বরে পড়লাম রেগুলেশন। রেগুলেশন হচ্ছে এই যে এই যে আগের পৃষ্ঠাতে যে পড়লাম যে ইনসুলিন এবং গ্লুকাগন। ইনসুলিন হচ্ছে ব্লাড সুগার লেভেলটাকে কন্ট্রোল করতেছে, দ্যাট মিনস তোমার কমায় ফেলতেছে, যদি কারো বেড়ে যায় তখন ওটা কন্ট্রোল করে নর্মাল রেঞ্জে আনছে। আবার গ্লুকাগন হচ্ছে গ্লুকোজ লেভেলটাকে বাড়িয়ে তুলছে। এই যে সিস্টেম, সেটাই কিন্তু ও রেগুলেশন করতেছে। ঠিক আছে, এটাও কিন্তু মেটাবলিজমের আরেকটা স্টেপ। তো মেটাবলিজমটা বুঝতে পেরেছো? এতটুকুই। হ্যাঁ, বুঝতে পারলে দ্রুত কমেন্ট করো। তোমাদের কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না কেন? কমেন্ট করো তাড়াতাড়ি। কি আমার কথা দেরিতে শুনতে পাচ্ছ? কমেন্ট করো আপুরা, পরে আবার যাই। যদি না বুঝো তাহলে আমি আবার রিপিট করব। আমি কি পরের টপিকে চলে যাব? আচ্ছা, হ্যাঁ, একটু ফাস্ট কমেন্ট করো। হ্যাঁ, আবার এমন তো করছো না যে ক্লাসে জয়েন হয়ে থেকে অন্য কোথাও চলে গেছো ফোন রেখে। এরকম করো না, না করলে, এরকম করলে তো আমি বুঝতেই পারবো না। যেহেতু তোমাদের কোনো কথা শুনতে পাচ্ছি না, সেহেতু একটু কমেন্ট করে অ্যাক্টিভ থাকবা। হ্যাঁ, নাহলে আমি বুঝতেই পারবো না যে তোমরা পড়া বুঝতেছো কিনা। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে পরের টপিকে যাই। হ্যাঁ, দেখো, নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেলটা কত হয়। আমাদের গ্লুকোজের লেভেল যদি আমরা হচ্ছে এই রেঞ্জটা তোমরা মনে রাখবা। হ্যাঁ, গ্লুকোজ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কমেন্ট এখন দেখতে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছি, কিন্তু শুরুতে দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ, অনেক দেরিতে আসছে কমেন্ট। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা সাদিয়া, আমার কথা লাস্টে শুনতে পাওনি? পড়া বুঝেছো? আমার এখানে নেটের সমস্যা ছিল কি তাহলে, নাকি তোমার ওখানে নেটের সমস্যা ছিল? আচ্ছা, বুঝতে না পারলে রেকর্ডের ক্লাসটা করে নিও। আর যদি দেখো যে কথা মিস হয়ে গেছে, তো তাহলে আমাকে ওই ইনবক্স করো, মানে ওই গ্রুপে মেসেজ দিও, তাহলেই আমি আবার দরকার হয় যে পার্ট বুঝো নাই সেটা আমি বলে দিব না। হ্যাঁ, আচ্ছা, আমি তাহলে এখন পরেরটাতে গেলাম। নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেল আমাদের, ওকে, আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল সাধারণত কত হওয়া দরকার? গ্লুকোজ হচ্ছে তোমার গ্লুকোজ লেভেল ফাস্টিং যদি আমরা করি, তখন ফাস্টিংয়ে হচ্ছে তোমার 4.2 থেকে 6.2 মিলিমোল পার লিটার। ফাস্টিংয়ে হচ্ছে 4.2 থেকে 6.2 মিলিমোল পার লিটার থাকা দরকার। এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। আর এটা হচ্ছে ভ্যারি করে। হ্যাঁ, এটা নিয়েছি, এই রেঞ্জটা হচ্ছে আমি যখন ইন্টার্ন করেছিলাম
তখন বারডেম হসপিটালের ওখানে একটা ইসে থেকে ওই তোমার রেফারেন্স যেই এটা ছিল সেই ওই রেফারেন্স থেকে আমি এই ভ্যালুটা নিয়েছিলাম। এখন তারপরেও এটা একটু আবার চেক করতে হবে যে এটা পরিবর্তন হয়েছে কিনা। তো আমার জানা মতে হয়তো হয়নি, কিন্তু এরকমটাই থাকার কথা, বা হালকা একটু কম বেশি হতে পারে। তো তারপরেও তোমরা একটু চেক করে নিও, আমিও চেক করে নিব যে এটা পরিবর্তন হবে কিনা। তার যদিও এটা ঠিকঠাক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যেমন গ্লুকোজ হচ্ছে যদি আমরা বলি পোস্ট মিল, মানে খাবারের 2 ঘন্টা পরে যদি আমরা ইয়ে করি, তখন আমাদের গ্লুকোজ লেভেল, নর্মাল গ্লুকোজ লেভেল থাকতে হবে 7.8 থেকে মিলিমোল পার লিটার। ঠিক আছে, ধরো আমি খাবার খেলাম, খাবার খাওয়ার 2 ঘন্টা পরে গিয়ে আমি হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল মাপবো, তখন আমার মাপার পরে তখন আমার থাকতে হবে 7.8 মিলিমোল পার লিটারের কম থাকতে হবে। আর হচ্ছে যদি আমি যদি ফাস্টিং করি, তার মানে খাবারের আগে যদি আমি মাপি, তখন আমার থাকতে হবে 4.2 থেকে 6.2 মিলিমোল পার লিটার। আচ্ছা, এই নর্মাল গ্লুকোজ লেভেলটা কিন্তু তোমরা খুব ভালোভাবে মনে রাখবা। হ্যাঁ, এটা সবসময় সারা জীবন মাথায় রাখবা। এটা ভাইভাতে জিজ্ঞেস করে, এটা যে কোনো তুমি পেশেন্ট বলো, ডায়াবেটিস পেশেন্ট বলো, বা নর্মাল যে কোনো রোগী যেই আসুক না কেন, তুমি যদি নিউট্রিশনিস্ট হও, তখন তোমার এটা সারা জীবন লাগবে, যে কোনো সময় তোমার এটা লাগবে। হ্যাঁ, তো 7.8 মিলিমোল পার লিটার, এটা একদম মাথায় গেঁথে রাখবা এই ভ্যালুটা। আচ্ছা, এরপরে আসো হাইপারগ্লাইসেমিয়া। হাইপারগ্লাইসেমিয়াটা কি? এটা হচ্ছে আমাদের শারীরিক এমন একটা কন্ডিশন যেখানে এই হাইপারগ্লাইসেমিয়ার জন্য মানুষের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। হাইপারগ্লাইসেমিয়া এটা একটা মেডিকেল টার্ম বলতে পারো। তো আমি এখানে জাস্ট ছোট্ট করে একটু ব্রিফ করব যে হাইপারগ্লাইসেমিয়া কি, কারণ তোমরা পড়তে গিয়ে অনেক জায়গাতে তোমরা হাইপারগ্লাইসেমিয়া, এই হাইপোগ্লাইসেমিয়া এই দুইটা টার্ম পাবা। এই জন্য আমি এখানে এটা গ্লুকোজের সাথে রিলেটেড, তো এই জন্য এই দুইটা টার্ম আমি এখানে রেখেছি যেন তোমাদের আরেকটু ইজি হয়। তো হাইপারগ্লাইসেমিয়াটা হচ্ছে কি, যে আমাদের ব্লাডের যদি গ্লুকোজ লেভেলটা যদি হাই হয়ে যায়, বেশি হয়ে যায়, তো ওই কন্ডিশনটাই কিন্তু হাইপারগ্লাইসেমিয়া। তো এই ক্ষেত্রে হলে কি কি আমাদের সিমটমস দেখা দিবে? তখন হচ্ছে মানে একদম কন্টিনিউয়াস ইউরিনেশন হবে, মানে একটু পরপরই ইউরিনেশন হবে। তারপরে অতিরিক্ত তোমার হবে, কি বলে, তৃষ্ণা পাবে অতিরিক্ত। তারপরে হচ্ছে অতিরিক্ত তৃষ্ণা পাবে, আর ফ্যাটিক, অনেক দুর্বল লাগবে, তারপরে মাথা ঘুরবে, এই ধরনের বিভিন্ন সমস্যা দেখা দেবে এই হাইপারগ্লাইসেমিয়া। আবার হাইপোগ্লাইসেমিয়া হলেও তখন কি হবে, তোমার ব্লাড গ্লুকোজ লেভেলটা একদম কমে যাবে। তারপর অতিরিক্ত ঘাম হবে, কনফিউশন হবে, সে একদম কি করবে ভেবে পাবে না, ডিজিনেস, মানে একদম অলস থাকবে। তারপরে সে কোনো কিছু করার কোনো এনার্জি পাবে না, কোনো কাজে তার মনোযোগ থাকবে না, মনোযোগ আসবে না, এরকম একটা সমস্যা হবে। তো এই হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া আর হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। আর এরপরে আছে ডায়াগনস্টিক টেস্ট, মানে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা ঠিকঠাক আছে কিনা, আমাদের বডিতে কি কন্ডিশনে আছে সেটা মেজার করার জন্য যে টেস্টগুলা করা হয়, সেটার মধ্যে এখানে 3টা টেস্ট আমি লিখেছি। এটা 3টা টেস্টই খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন মানে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে যখন এগুলো সম্পর্কে বিস্তারিত পড়তে হয়, একদম একটা টপিক হিসেবে পড়তে হয় এগুলা। তো এখানে ডায়াগনস্টিক টেস্টের ভিতরে আছে যে আমরা কিভাবে গ্লুকোজ লেভেল টেস্ট করতে পারি, কোন কোন এরকম প্রশ্ন হতে পারে যে কোন কোন টেস্টের মাধ্যমে হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল টেস্ট করা যায়। তো সেটা হচ্ছে ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল। ফাস্টিং মানে ফাস্টিং করাকালীন এই যে আমরা যে এখানে যে আমরা ব্লাড গ্লুকোজের নর্মাল রেঞ্জ দেখলাম না, এই যে এগুলা কিন্তু যে ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল থেকে আমরা মেজার করছি। যে আমি ফাস্টিং থাকাকালীন যদি ব্লাডের গ্লুকোজ লেভেলটা কাউন্ট করি, তখন এইটার সাথে আমরা কম্পেয়ার করে কিন্তু আমরা এটা ডায়াগনোসিস করতে পারবো যে আসলে আমি নর্মাল কন্ডিশনে আছি নাকি আমার কোনো সমস্যা হয়েছে। তারপরে আসো ওজিটিটি, মানে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এটার পূর্ণরূপ তোমরা মনে রাখবা। হ্যাঁ, ওজিটিটি, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। আমি লিখে দিই, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। তারপরে হচ্ছে HbA1c, মানে হিমোগ্লোবিন A1c, এটা আরেকটা টেস্ট। হ্যাঁ, তাহলে ফাস্টিং ব্লাড গ্লুকোজ, ওজিটিটি, আর একটা হচ্ছে হিমোগ্লোবিন
1A1C এই 3টা টেস্টের নাম তোমরা অ্যাটলিস্ট মনে রাখবা, যে ভাইভাতেও এগুলো জিজ্ঞেস করে যে কি কি টেস্টের মাধ্যমে তুমি ব্লাডের গ্লুকোজ লেভেল তুমি জানতে পারবা। তো এই হচ্ছে তোমার ডায়াগনস্টিক টেস্ট। এরপরে আসো একদম ইজি যে বিষয়, সেটা হচ্ছে ফুড সোর্স। ফুড সোর্স সম্পর্কে আমরা তো জানি যে কি কি খাবারের মধ্যে তোমার গ্লুকোজ থাকতে পারে। সেটা ফ্রুটস হতে পারে, ব্যানানা, অ্যাপেল, তারপরে হচ্ছে তোমার ম্যাঙ্গো, যত ধরনের ফ্রুটস আছে সবগুলো ফ্রুটসের মধ্যেই কিন্তু তোমার গ্লুকোজ আছে। তারপরে হানিতেও কিন্তু আছে, গ্লুকোজ আছে। তারপরে কমপ্লেক্স কার্বোহাইড্রেটের ভিতরে কোনগুলা, যেমন তোমার রাইস, ব্রেড, পটেটো, আবার কিছু কিছু ভেজিটেবলস এর মধ্যেও কিন্তু তোমার আছে, গ্লুকোজ আছে। যদিও ভেজিটেবলস এর মধ্যে কম পরিমাণে থাকে, কিন্তু ওই জন্য এটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট হিসেবে দেওয়া হয়েছে। তো তারপরেও ওটা কিন্তু অল্প পরিমাণে থাকলেও ওটা আর কি ধরা হচ্ছে যে ওটা ওখানেও থাকে কিছু পরিমাণে। তো বেশি পরিমাণে থাকে তোমার ফল, মধু, এইগুলাতে হচ্ছে গ্লুকোজের পরিমাণটা বেশি থাকে। তো আজকে হচ্ছে একদম টোটাল গ্লুকোজটাই আমি রেখেছি। অন্য আর আগামী দিনে হচ্ছে ফ্রুক্টোজ সম্পর্কে হচ্ছে তোমাদেরকে কি করব, ফ্রুক্টোজটাও এরকম একটু বিস্তারিত আমি পড়াতে চাই, কারণ ফ্রুক্টোজ নিয়েও অনেক ধরনের প্রশ্ন আসে, এরকম ফ্রুক্টোজের ফাংশন, তারপরে ওই আরো কিছু কিছু বিষয় আছে। তো ওগুলা সম্পর্কে আমি আবার লেকচার রেডি করে তোমাদের আগামী লেকচারে হচ্ছে ফ্রুক্টোজ নিয়ে করব। আর এর মাঝে তোমরা চেষ্টা করবা যে বিগত বছরের প্রশ্নগুলা কালেক্ট করতে পারো কিনা। তো আজকে যতটুকু পড়েছি ততটুকুর ভিতরে কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা আমাকে জানাও। হ্যাঁ, কমেন্ট করো এখন, দ্রুত কমেন্ট করবা সবাই। কমেন্ট আসতেই সময় লাগছে মনে হয়। তোমরা মেবি কমেন্ট করতেছো, আমি মেবি দেখতে পাচ্ছি না, নাকি আমার এখানে নেটের সমস্যা। আচ্ছা, তোমাদের এভাবে ক্লাস নিলে সুবিধা হয় নাকি ওই যে আমি যে স্লাইড শেয়ার করে যেভাবে গুগল মিটে ক্লাস নেই সেভাবে সুবিধা হয়? কোন ভাবে সুবিধা হয় একটু জানাও তো। এভাবে লাইভে ক্লাস নিলে হবে কি একটা সুবিধা, যে সেটা হলো তোমাদের রেকর্ডেড ক্লাস থাকবে। হ্যাঁ, বিগত 5 বছরের প্রশ্ন অ্যাটলিস্ট তোমরা কালেক্ট করো। তারপরে আমি সাজেস্ট করব যে বিগত 5 বছরের ঊর্ধ্বে যত প্রশ্ন আছে প্রশ্ন ব্যাংকে সবগুলো কোশ্চেনই তোমরা রাখবা। কারণ সবগুলো কোশ্চেন রাখলে হবে কি, কারণ এখন কিন্তু বিগত বছরের প্রশ্নগুলা থেকেই কিন্তু রিপিট কোশ্চেন আসে না। অনেক সময় দেখা যায় যে অনেক আগে প্রশ্ন আসছিল তখন। আচ্ছা, তোমাদের কি ক্যাম্পাসে লাইব্রেরি আছে? হ্যাঁ, বড় আপুদের তোমরা এক কাজ করো, যে তোমাদের এখন যারা ওল্ড ফার্স্ট ইয়ারে আছে, যাদের যে ফাইনাল হচ্ছে বা হয়ে গেছে সম্ভবত রিটেন, তো ওদের কারোর সাথে দেখো যোগাযোগ করতে পারো কিনা, বা খালি জাস্ট বলবা যে আপু ওই প্রশ্ন ব্যাংকটা জাস্ট তোমরা ছবি তুলে নিবা। হ্যাঁ, ওই যে ইয়েগুলো আছে যে বিগত বছরের প্রশ্নগুলো দেখবা, যে ইয়ারলি কোয়েশ্চেনের আগে তোমার একসাথে টপিক ভিত্তিক কোয়েশ্চেনগুলো দেয়া থাকে। তো একেবারে ধরো একটা সাবজেক্টের জন্য 200-250 এরকম কোয়েশ্চেন দেয়া থাকে। তো ওখানে ওই প্রশ্নগুলাই তোমরা কালেক্ট করবা, ওখান থেকে কালেক্ট করে টপিক ধরে ধরে আলাদা আলাদা করে ফেলবা। আমি তখন দেখাই দিব যে কিভাবে আলাদা করে ফেলবা প্রশ্নগুলা। হ্যাঁ, লাইব্রেরিতে দেখবা যে তোমাদের ওই বিগত বছরের প্রশ্নগুলা ওখানে থাকে, সংরক্ষণ করা থাকে। আমাদের ক্যাম্পাসে যে লাইব্রেরি সেখানেও থাকে, ওখানেও আছে। তোমরা যদি আমাদের ক্যাম্পাসে যেতে পারো তাহলে, সরকারি যে ক্যাম্পাসটা আছে ওখানে যদি যেতে পারো তাহলে ওখান থেকেও তোমরা কালেক্ট করে নিয়ে আসতে পারবা। ওইটা লাইব্রেরিতে গিয়ে ওখান থেকেও তোমরা নিয়ে আসতে পারবা। গুগল মিটেরটা রেকর্ড করা যায়, কিন্তু ওটা আবার রেকর্ড করে সংরক্ষণ করাটা আবার অনেক টাফ। যে সংরক্ষণ করতে গেলে আবার স্টোরেজের একটা বিষয় আছে। হ্যাঁ, ওইটার জন্য দেখা যায় অনেক জায়গা লাগে,
তো ফোন মেমোরি বা ওইভাবে যে স্টোর করে রাখবো সেই ওটা অনেক ঝামেলা হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। তোমরা কি তাহলে পড়া বুঝতে পেরেছো? যদি পড়া বুঝতে পারো তাহলে আমরা আজকে এখানেই শেষ করব। হ্যাঁ, 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 ক্যাম্পাস খুললে তখন কালেক্ট করে নিও ইনশাআল্লাহ। আচ্ছা, আর এর মধ্যে যদি আমি করতে পারি তাহলে তো হলোই, তাহলে আর তোমাদের অত প্যারা নিতে হবে না, আমি তোমাকে দিব। হ্যাঁ, আমার কাছে আছে, কিন্তু লাস্ট ইয়ারের যে প্রশ্নগুলা সেই কয়েকটা ইয়ারের 2-3টা ইয়ার সম্ভবত মিসিং আছে, এজন্য আমি ওইগুলা মানে একবারে সহ একবারে তোমাদেরকে দিতে চাচ্ছিলাম। একবারে একসাথে করে দিলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে একবারে টপিক ধরে ধরে প্রশ্ন নিয়ে নিয়ে আমরা নোট করে ফেলবো, একবার পড়েও ফেলবো, নোটও করে ফেলবো, পড়াগুলোও গোছানো হয়ে যাবে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো তাহলে এখানেই রাখি। হ্যাঁ, তোমরা ভালো থাকো, আর এই পড়াটা তোমরা ভালোভাবে পড়ে শেষ করে ফেলো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তোমরা কথা বলতে পারো না, কিন্তু এই কষ্ট করে আর কি ইয়া করতে হয়, কমেন্ট করতে হয়। ওয়ালাইকুম আসসালাম সাদিয়া। ঠিক আছে, হ্যাঁ, একটু কমেন্টের মাধ্যমে অ্যাক্টিভ থাকলে আই থিঙ্ক এটাই মনে হয় তোমাদের জন্য ভালো হবে, যে ক্লাসটাও রেকর্ড থাকলো, তোমরা পরবর্তীতে আবার একটু শুনে নিতে পারলে। ওকে, ওকে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তাহলে নেক্সট দিন থেকে আমরা এভাবেই তাহলে ক্লাস নিব। হ্যাঁ।